আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। প্রিয় দর্শক, ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রায় 21 ঘন্টার ম্যারাথন আলোচনা হয় শান্তি বৈঠকে, কিন্তু শেষ পর্যন্ত কোনো শান্তি চুক্তি হয়নি। এ খবর আপনারা পেয়ে গেছেন ইতিমধ্যে। ইরান ও আমেরিকার এই বৈঠকটি ছিল 1979 সালের শাহ পহলভি বংশের পতন ও ইসলামী বিপ্লবের পর দুই দেশের সর্বোচ্চ পর্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ সরাসরি যোগাযোগ। তাই বৈঠক ভেস্তে যাওয়া শুধু কূটনৈতিক ব্যর্থতা নয়, পুরো মধ্যপ্রাচ্যের জন্য এবং এক অর্থে পুরো বিশ্বের জন্যে একটি বিপজ্জনক সংকেত। এখন প্রশ্ন হলো, এর পর কি? ইতিমধ্যে আমেরিকা মাসল পেশি শক্তি দেখানো শুরু করে দিয়েছে। তাহলে কি যুদ্ধ আবার হবে? মধ্যপ্রাচ্য কি নতুন এক বড় যুদ্ধের দিকে যাচ্ছে, নাকি আমরা দেখব আরো জটিল দীর্ঘমেয়াদী ছায়া যুদ্ধের আর এক নতুন অধ্যায়? আমার মতে এখনই সব শেষ হয়ে গেছে এই ধরনের সিদ্ধান্তে যাওয়া ঠিক হবে না। কারণ আলোচনায় ভাঙন মানেই সঙ্গে সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হওয়া নয়। কিন্তু এটাও সত্য যে শান্তির জানালা, যেটা অনেক আশা জাগিয়ে খুলে গিয়েছিল 7-8 এপ্রিলে, সেটা এখন অনেকটাই ছোট্ট হয়ে গেল, সরু হয়ে গেল। এই যে শান্তি বৈঠকের ব্যর্থতা, এর পেছনে প্রধান বিরোধের জায়গা ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি, যুক্তরাষ্ট্রের শর্ত, হরমুজ প্রণালীর নিরাপত্তা এবং আঞ্চলিক সংঘাতের বড় প্রশ্নগুলো। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এই বৈঠক ভেঙে যাওয়ার পরে বলেছেন, ইরান ওয়াশিংটনের শর্ত মানেনি। অন্যদিকে তেহরান বলছে এক বৈঠকেই চুক্তি হবে এমন প্রত্যাশা তাদেরও ছিল না। ইরান তাদের ইউরেনিয়াম ভান্ডারের মালিকানা ছেড়ে দিতে চায়নি। এখানেই আসল বিষয়টি লুকিয়ে আছে। দুই পক্ষ শুধু একটি যুদ্ধ থামানোর চেষ্টা করছিল না, তারা আসলে ভবিষ্যৎ আঞ্চলিক শক্তির ভারসাম্য, প্রভাব বলয়, জ্বালানি রুট এবং সামরিক প্রতিরোধের নতুন নিয়ম নিয়ে দর কষাকষি করছিল, মানে দড়ি টানাটানি করছিল। মধ্যপ্রাচ্যে আগামীতে কি হতে পারে তা বুঝতে হলে আমাদের 3টি সম্ভাব্য দৃশ্যপট মাথায় রাখতে হবে। প্রথমত, সীমিত সামরিক চাপ ও পাল্টা চাপ দুপক্ষ থেকেই। দ্বিতীয়ত, প্রক্সি ফ্রন্টে আগুন। তৃতীয়ত, কূটনৈতিক দরজা খোলা রেখে নিয়ন্ত্রিত লড়াই বা সংঘর্ষ, যাকে বলা যায় খুচরো ধরনের লড়াই। প্রথম দৃশ্যপটটা হলো সীমিত সামরিক চাপ, সীমিত কিন্তু ধারাবাহিক উত্তেজনা বজায় রাখা। অর্থাৎ বড় ধরনের একদিনের ধাক্কা না দিয়ে মিসাইল, ড্রোন, নৌবাহিনীর চাপ, সাইবার হামলা এবং আঞ্চলিক ঘাঁটিতে চাপ, এই মডেলের দিকে আগামীর যুদ্ধ পরিস্থিতি গড়াতে পারে। ইরানের সম্ভাব্য রণকৌশলও খুব সম্ভব এই দিকেই যাবে। যুদ্ধ বিশেষজ্ঞদের মতে ইরান বড় আকারের বিচ্ছিন্ন হামলার বদলে দীর্ঘ লড়াই জারি রেখে আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থাকে ক্লান্ত করে দিতে দীর্ঘমেয়াদী ও ছড়িয়ে ছিটিয়ে হামলার পথ ইরান বেছে নিতে পারে। এর মানেটা কি? এর মানে ইরান এমন কৌশল নেবে যাতে প্রতিপক্ষকে প্রতিদিন সতর্ক থাকতে হয়, প্রতিটি আকাশ সীমায় পাহারা রাখতে হয়, প্রতিটি ঘাঁটিকে পাহারা দিয়ে রাখতে হয়, প্রতিটি জাহাজ চলাচলকে ঝুঁকির মধ্যে আছে ভাবতে হয়। এই পদ্ধতির বড় সুবিধা হলো, এতে ইরান একেবারে তার সমস্ত শক্তি খরচ করে না, বরং কম খরচে দীর্ঘ সময় ধরে মনস্তাত্ত্বিক চাপ রাখে,
সামরিক ক্লান্ত করে দিতে চায় প্রতিপক্ষকে এবং প্রতিপক্ষের অর্থনৈতিক অনিশ্চয়তা তৈরি করতে পারে, যেটা আমেরিকার ইতিমধ্যে দেখা গেছে। দ্বিতীয় কৌশল ইরানের হরমুজকে কেন্দ্র করে চাপ রাখা। রয়টার্স ও অন্যান্য সংবাদ মাধ্যমের রিপোর্টে দেখা যাচ্ছে হরমুজ প্রণালী এখন এই সংঘাতের কেন্দ্রীয় কৌশলগত যে বিষয় তার একটি, কারণ এখানকার নিরাপত্তা সরাসরি বৈশ্বিক জ্বালানি বাজারের সঙ্গে যুক্ত, সারা পৃথিবী তার সঙ্গে যুক্ত। ইরান যদি সরাসরি বড় নৌযুদ্ধে নাও যায় তাহলেও জাহাজ চলাচলে অনিশ্চয়তা, নৌ ঝুঁকি অথবা আংশিক ব্যাঘাতের মাধ্যমে বিশ্ববাজারে চাপ তৈরি করতে পারে ইরান। এতে বার্তা হবে একটাই, তেহরানকে উপেক্ষা করে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা যদি কেউ স্থিতিশীল রাখার কথা ভাবে, সেটা সম্ভব নয়। তৃতীয় কৌশল হলো প্রক্সি ও মিত্র নেটওয়ার্কগুলোকে সক্রিয় রাখা। ইরানের বহু বছরের আঞ্চলিক কৌশলে হিজবুল্লাহ, ইরাকি শিয়া মিলিশিয়া, হামাস, ইয়েমেনের হুতি, এদের মতো গোষ্ঠীগুলো ইরানি প্রতিরোধ বলয়ের অংশ হিসেবে কাজ করেছে আগে, ভবিষ্যতেও কাজ করবে। ইরান এদেরকে ছাড়বে না। এই নেটওয়ার্কগুলোর উদ্দেশ্য শুধু হামলা চালানো নয়, মূল উদ্দেশ্য হলো যুদ্ধকে এক ফ্রন্টে সীমাবদ্ধ না রেখে বহু ফ্রন্টে ছড়িয়ে দেয়া, যাতে প্রতিপক্ষ তার সামরিক মনোযোগ ও সম্পদ ছড়িয়ে দিতে বাধ্য হয়। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, ইরানও জানে একেবারে বেপরোয়া পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্রকে সরাসরি আরও গভীরভাবে যুদ্ধে টেনে আনার ঝুঁকি থাকে, বড় আক্রমণের ঝুঁকি থাকে। তাই তেহরানের কৌশল হচ্ছে বেঁচে থাকা এবং চাপ ধরে রাখা, কিন্তু এমন সীমা না পেরোনো যাতে আমেরিকার দিক থেকে বড় সর্বাত্মক ধরনের আঘাত নেমে আসে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, আমেরিকা কি অল আউট লড়াইয়ে নামবে? বিশেষ করে আমেরিকার ভেতরে যখন এই যুদ্ধের বিরুদ্ধে একটা বিরাট জন প্রতিরোধ সেখানটায় গড়ে উঠেছে, এটা এক নম্বর। দ্বিতীয়ত, আমেরিকার অর্থনৈতিক হাল দীর্ঘযুদ্ধের পক্ষে মজবুত নয়। সুতরাং সোজা উত্তর হলো তাৎক্ষণিকভাবে পূর্ণাঙ্গ স্থলযুদ্ধের সম্ভাবনা কম, কিন্তু আমেরিকার পক্ষ থেকে সামরিক প্রস্তুতি ও চাপ বাড়ানোর সম্ভাবনা আছেই। ভয় দেখানো, ফোঁস করা, ছোবল মারুক আর না মারুক। রয়টার্স জানাচ্ছে পেন্টাগন মধ্যপ্রাচ্যে হাজার হাজার অতিরিক্ত সেনা পাঠানোর কথা বিবেচনা করছে, এখনো সিদ্ধান্ত নেয়নি, যার মধ্যে 82তম এয়ারবর্ন ডিভিশনের 3000 থেকে 4000 সেনাও থাকতে পারে। এর আগে আরও মেরিন নৌ উপস্থিতি এবং একটি অ্যাম্ফিবিয়াস অ্যাসাল্ট শিপ সেটা আমেরিকা পাঠিয়েছে এই অঞ্চলে। এই মোতায়েনের উদ্দেশ্য একাধিক। এটি সরাসরি হামলার প্রস্তুতি হতে পারে, আবার আলোচনার টেবিলে চাপ বাড়াবার জন্য সামরিক ব্যাকড্রপ হিসেবেও ব্যবহার হতে পারে। আমেরিকার জন্য সমস্যা হলো মধ্যপ্রাচ্যে আরেকটি দীর্ঘস্থায়ী যুদ্ধ রাজনৈতিক, সামরিক এবং অর্থনৈতিক তিন দিক থেকেই আমেরিকার পক্ষে ব্যয়বহুল। আমেরিকা তৈরি নয় এজন্য। রয়টার্সের প্রতিবেদনে এমনও উঠে এসেছে যে স্থল যুদ্ধে যাওয়ার বিকল্পটি আলোচনা হলেও তা ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেবে। তাই ওয়াশিংটনের সম্ভাব্য পথ হতে পারে এই রকম: পূর্ণাঙ্গ আগ্রাসন নয়, বরং বিমান ও নৌবাহিনী দিয়ে চাপ সৃষ্টি, নিষেধাজ্ঞা, স্যাংশন দেয়া, আঞ্চলিক ঘাঁটি সুরক্ষা, বন্ধু আরব মিত্রদের সহায়তা করা এবং প্রয়োজনে সীমিত আঘাত। এই সঙ্গে সব কিছু মিলিয়ে অনেকটা সেই ব্লো হট অ্যান্ড ব্লো কোল্ড। আমেরিকা অল আউট ওয়ার শুরু না করলেও এমন এক যুদ্ধ কাঠামো তৈরি রাখতে পারে যেখানে ইরানের ওপর চাপ অব্যাহত থাকবে এবং ইরানও
অল আউট রেসপন্স না দিয়েও প্রতিদিনের হিসাব বদলে দিতে পারে। এখানেই মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কিন্তু আরও বিপজ্জনক। কারণ বড় যুদ্ধ অনেক সময় ঘোষণা দিয়ে শুরু হয় না, ছোট ছোট পদক্ষেপ, ভুল হিসাব, প্রতিশোধ, পাল্টা প্রতিশোধ, এইসবের স্তূপ থেকে হঠাৎ করে বড় বিস্ফোরণ তৈরি হয়ে যায়। ইসলামাবাদ বৈঠক ভেস্তে যাওয়ার পর পাকিস্তান মধ্যস্থতা চালিয়ে যেতে চায় এমন ইঙ্গিত বিভিন্ন রিপোর্টে এসেছে। এমন রিপোর্টে এসেছে পাকিস্তান ছাড়া অন্য কোনো নিরপেক্ষ দেশে, যেমন ভারতে, আবার শান্তি বৈঠক করা, ভারত যদিও রাজি হচ্ছে না। ইতিমধ্যে ইসরায়েল ও লেবানন সরকারের মধ্যে বৈঠকের কথাও চলছে। এসব বোঝায় যে কূটনীতির দরজা পুরোপুরি বন্ধ হয়নি, কিন্তু সেই দরজা এখন একটুখানি খোলা আছে, মাত্র ছোট্ট একটু ফোকরের মতো। তাহলে আগামী কয়েক সপ্তাহে আমরা কি কি দেখতে পাবো? এক, হরমুজে নৌ উত্তেজনা বাড়ে কিনা। দুই, যুক্তরাষ্ট্র নতুন সামরিক মোতায়েনকে বাস্তবে কতদূর নিয়ে যায়। তিন, ইরান সরাসরি ও প্রক্সি নির্ভর যুদ্ধের চাপ কতটা বাড়ায়। চার, নতুন কোনো আলোচনার তারিখ বেরোয় কি না। যদি ইরান ধৈর্যের খেলা খেলতে চায় তাহলে তারা প্রতিপক্ষকে দ্রুত বিজয় পেতে দেবে না। আর যদি আমেরিকা চাপের রাজনীতি চায় তাহলে তারা যুদ্ধকে নিয়ন্ত্রিত রেখে ইরানকে ছাড় দিতে, মেনে নিতে বাধ্য করার চেষ্টা করবে। কিন্তু সমস্যাটা হলো দুই পক্ষই মনে করছে তারা জিতবে, সময় তাদের পক্ষে। ইরান ভাবছে দীর্ঘ সংঘাতে আমেরিকার রাজনৈতিক ধৈর্য কমবে, আর আমেরিকা ভাবছে অর্থনৈতিক ও সামরিক চাপ বাড়ালে তেহরান নরম হবে। সুতরাং ইসলামাবাদের ব্যর্থ বৈঠক আমাদের যে বার্তাটি দেয় তা হলো মধ্যপ্রাচ্য এখন শান্তির পথে নয়, বরং বিরতির মধ্যেও যুদ্ধের এক অনিশ্চিত পর্বে ঢুকে পড়ল। এখানে আগামী দিনের লড়াই শুধু বোমা আর মিসাইলের নয়, এটা সাগর পথ নিয়ে লড়াই, জ্বালানি নিয়ে লড়াই, কূটনীতির লড়াই, মনস্তাত্ত্বিক লড়াই এবং আঞ্চলিক প্রভাব বজায়ের লড়াই। শেষ কথা একটাই, আমেরিকা এখনই হয়তো অল আউট স্থল যুদ্ধে নামবে না, কিন্তু যুদ্ধের সব দরজা খোলা রেখে চাপ বাড়াবে। আর ইরান সম্ভবত সরাসরি সর্বাত্মক সংঘর্ষের বদলে দীর্ঘস্থায়ী যুদ্ধ, প্রক্সি চাপ এবং কৌশলগত আঘাতের পথ বেছে নেবে। আর এই কারণেই ইসলামাবাদের টেবিলে যে শান্তি হলো না তার প্রতিধ্বনি আমরা আগামী দিনগুলোতে দেখতে পাবো লেবানন, হরমুজ, ইরাক, ইয়েমেন এবং এই সঙ্গে বিশ্বের বাজারেও। মধ্যপ্রাচ্যের আগুন কখনো শুধু মধ্যপ্রাচ্যে থাকে না, এটি দ্রুত পরিণত হয় বৈশ্বিক নিরাপত্তা, বিশ্বের তেল বাজার, তেল সংকট, বাণিজ্য এবং শক্তির ভারসাম্যের সংকটে। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের আজকের প্রতিবেদন কমেন্ট করে জানান, এবং আন্তর্জাতিক জিও পলিটিক্সের এরকম নিরপেক্ষ এবং গভীর আলোচনা পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ক্যালকাটা ডায়ালগস। এখনকার মতো রাখছি। দর্শক, সামনে কঠিন সময় এই কারণে বলছি যে সমঝোতা মিটিংটা ইসলামাবাদে শুরু হয়েছিল, প্রথমে তো দুজনে মুখোমুখি হয়নি, তারপর দুজনে মুখোমুখি বসেছিলেন। প্রায় 3 ঘন্টা প্রচেষ্টায় 9 ঘন্টা মিটিংটা হয়েছে। এখন এই 9 ঘন্টা মিটিংয়ে যেটা সমাধান সূত্র তো কিচ্ছু বেরোয়নি, মানে ইউএস আর ইরানের মধ্যে। ইরানের পক্ষে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী আরাগাচি, উল্লেখযোগ্য উপস্থিতির কথা বলছি, আর এদিকে ইউএস এর হয়ে উপস্থিত ছিলেন উল্লেখযোগ্যভাবে উইসক্রফট, বিদেশ ওদের প্রতিরক্ষা মন্ত্রী, এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। মানে কথাবার্তা এত উত্তপ্ত হয়ে ওঠে শেষ পর্যন্ত এই শান্তি বৈঠক কলার ধরে টানাটানির জায়গায় পৌঁছে যায়। দুজন, আরাগাচি
অভিযোগ করেন আপনারা মালিকের মতো ব্যবহার করছেন। আপনারা দুনিয়ার মালিক হয়ে যাননি যে আপনাদের কথায় দুনিয়া উঠবে আর বসবে। আপনারা আমাদেরকে আঘাত করেছেন, প্রত্যুৎঘাতের জন্য আপনারা প্রস্তুত হয়ে থাকুন। তখন উইজক্রফট, শোনা যাচ্ছে যা কাগজে বেরিয়েছে, উইজক্রফট তখন বলেছেন আমরা ইরানকে ধ্বংস করে দেবো, প্রাচীন সভ্যতায় ফিরিয়ে দেব। তখন আরাগাছি উত্তর দিয়েছেন যে মালিক সাজলেই হয় না। ভৃত্য যখন মালিককে মনে করে যে ভৃত্য তাকে আগা পাঁচতলা পেটাবে, তাহলে ভৃত্য কেমন করে পেটাতে হয় সেটা পেটাতে জানে বলে একেবারে খাপাত করে একেবারে উইজক্রফটের কলার ধরে টানাটানি, শুটের এই ধরে টানাটানি। উইজক্রফটও ধরেছে। দুপক্ষের এই যে ঝাপটাঝাপটি যখন শুরু হয়েছে তখন শাহবাজ শরীফ দৌড়ে এসে দুপক্ষকে সামাল দেন এবং সঙ্গে জেডি ভান্স তিনিও সামাল দেন। বৈঠকে ওই যে তাল কাটলো, সেই তাল কাটার পর আর তালে তাল মেলেনি। এর মধ্যে কি হয়েছে? এর মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি একটা টুইট করেছেন, দুপুরে আমি দেখিয়েছিলাম। সেই টুইটে উনি লিখেছেন যে আর যাই হোক, মানে বৈঠক ফলপ্রসূ হোক বা না হোক, হরমুজ প্রণালী দিয়ে যুদ্ধ জাহাজ, তেলবাহী জাহাজ যাবে আসবে, তার জন্য যা ব্যবস্থা করা হবে। এর পরবর্তীকালে তিনি আবার একটা হুমকি দেন চীনকে। বেজিংকে উদ্দেশ্য করে তিনি বলেন ইমিডিয়েটলি যাতে ইরানকে অস্ত্রশস্ত্র এবং অন্যান্য সামরিক সরঞ্জাম যেন বন্ধ করা হয়, নইলে পরে চীন নিরাপদ থাকবে না। চীন কি প্রত্যুত্তর দেয় এখনো জানা যায়নি, তবে নিশ্চয়ই একটা উত্তর চীনের পক্ষ থেকে আসবে, কারণ চীন এবং রাশিয়া দুজনে গাঁটছড়া বাঁধা আছে। আবার অন্যদিকে ইসরায়েল সে হুমকি দিয়েছে টার্কিকে। টার্কির প্রেসিডেন্ট বড় বড় কথা বলছিলেন, এরদোগান টার্কিকে হুমকি দিয়ে বলেছেন যে মিসাইলের মুখ কিন্তু ঘুরতে সময় লাগে না এরদোগান, যেদিন মিসাইল ঘুরে যাবে সেদিকে কিন্তু আপনারা ওই ইরানের এতেও ইউরোপের ঘাঁটিতেও ইউরোপের মিসাইল মুখে পড়বেন আর ইসরায়েলের মিসাইলের মুখে পড়বেন। সুতরাং ভবিষ্যতে যা কথা বলবেন একবারে ভেবে চিনতে ইঞ্চি মেপে কথা বলবেন। সব দিক দিয়ে পরিস্থিতি কিন্তু ঘোলাটে হয়ে যাচ্ছে। এখন এই পরিস্থিতিতে জ্বালানি তেল, জ্বালানি, গ্যাস এবং সার, এই তিনটে জিনিসের আকাল দেখা দেবে সারা পৃথিবী জুড়ে। না থাকবে ঘরে শস্য, না শস্য উৎপাদন হবে, না চলবে গাড়ি, না চলবে বিদ্যুৎ কেন্দ্র, না চলবে কোনো কারখানা। এই অবস্থার মধ্যে আমাদের কিন্তু পড়তে হতে পারে, কারণ ডোনাল্ড ট্রাম্প এত তাড়াতাড়ি থামবেন না। এর মধ্যে আমার একটা চোখে খবর পড়লো, বাংলাদেশ নাকি এর থেকে রাশিয়া থেকে তেল কিনে নাকি ভারতে শোধন করে নিয়ে যাবে, এরকম একটা প্ল্যান করেছে। এখন এই যে অবস্থায়, এর মধ্যে আপনাদের তো এখন তো বাংলাদেশের মানুষকে তো সরকারকে তো এখন আমাদের মহান ইউনূস তিনি যা বিপদে ফেলে গেছেন সে তো একমাত্র বাংলাদেশের সরকারি হাড়ে হাড়ে টের পাচ্ছে। এখন প্রত্যেকটা জিনিস এখন গিয়ে আমেরিকার কাছে ধর্ণা দিতে হবে যে আমরা আনবো, আমরা এটা করব। তো এই মুহূর্তে আমেরিকা যদিও বা এখনো একটা ছাড় আছে যে তেল নিতে পারেন, একটা ছাড় আছে, ছাড় যদিও বা পেলেন, এইবার জামনগরে আপনি শোধন করবেন কি করে? কারণ আপনাদের সঙ্গে আদানির একটা আদায় কাঁচকলা রয়েছে, যদিও এটা আদানির নয়, জামনগর
এটা হচ্ছে মুকেশ আম্বানি। কিন্তু ঘটনাটা অন্য জায়গায়। মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির সঙ্গে বিয়ে হয়েছে পিরামল গোষ্ঠীর অজয় পিরামলের মেয়ের, এবং যৌতুক হিসেবে অজয় পিরামল মুকেশ পিরামলের মেয়েকে মানে বৌমাকে আর কি ওই এর শেয়ার আপনার মুন্ডার শেয়ার প্রচুর শেয়ার যৌতুক হিসেবে দিয়েছে। উল্টো দিকে আম্বানি করেছে কি, নিজের জামাইকে মানে পিরামলের ছেলেকে জামনগরের প্রচুর শেয়ার দিয়ে দিয়েছে যৌতুক হিসেবে। তাহলে কি হলো, তিনটে যে গ্রুপ আছে, এই পিরামলের পরিচয় আমি গুগল থেকে বার করেছি, আপনাদের এখানে পড়ে শোনাই পিরামলের পরিচয়টা কি। পিরামল গ্রুপ হলো অজয় পিরামলের নেতৃত্বে পরিচালিত মুম্বাই ভিত্তিক একটি বিশ্বব্যাপী ব্যবসায়িক সংস্থা, যার ফার্মাসিউটিক্যালস, আর্থিক পরিষেবা এবং রিয়েল এস্টেট খাতে শক্তিশালী উপস্থিতি রয়েছে, এবং এটি 30টিরও বেশি দেশ এবং 100টিরও বেশি বাজার ও কার্যক্রম পরিচালনা করে। জ্ঞান এবং বিশ্বস্ততার মূল্যবোধের উপরে প্রতিষ্ঠিত এই গ্রুপটির আর্থিক পরিষেবা খাতে প্রায় $10 বিলিয়ন বাজার মূল্য রয়েছে, এবং সিডিএমও এবং ক্রিটিক্যাল কেয়ার পরিষেবার মাধ্যমে স্বাস্থ্য খাতে এর একটি উল্লেখযোগ্য বৈশ্বিক পদক্ষেপ রয়েছে। তার মানে অনিল আম্বানি আমাদের মুকেশ আম্বানির ছেলে, সে তো আর ছোটখাটো ঘরে বিয়ে দেবে না, সে তো দিয়েছে বড় ঘরে বিয়ে। এইবার ওখানে যে ডিরেক্টর রয়েছে তিনি হচ্ছেন বৌমা, মুকেশ আম্বানির বৌমা, পিরামলের মেয়ে। সুতরাং তিনটে কিন্তু পরিবার কিন্তু এক হয়ে গিয়েছে। এখন এই তিনটে পরিবার, বাংলাদেশের সঙ্গে ভারতের যা সম্পর্ক চলছে, আর মোদি যদি একবার বলে দেন যে না কোনো রকম কাঁচা তেল দেবে না, মানে পরিশোধিত করে তেল দেবে না, তাহলে বাংলাদেশ কি করে পরিশোধন করে তেল নিয়ে যাবে? বলে বাংলাদেশ কাঁচা তেল আনলেও রাশিয়ার ওই তেল পরিশোধন করার মতো ক্ষমতা বাংলাদেশের রিফাইনারি নেই। একমাত্র ভারতবর্ষের জামনগরে রিলায়েন্সের ওই পরিশোধনাগার, ওই সমস্ত রকমের তেল, সে কিউবার তেল হোক, সে ভেনেজুয়েলার তেল হোক, আর সে রাশিয়ার তেল হোক, সব তেল পরিশোধন করতে সক্ষম। ফলে অবস্থা কিন্তু খুব জটিল। আমাদের প্রত্যেকের ভাবতে হবে, যদিও আজকে ভারতবর্ষ জাহাজগুলোকে নিয়ে আসতে পারছে, কাল যদি বিশ্বব্যাপী যুদ্ধটা আস্তে আস্তে ছড়িয়ে পড়ে, তাহলে কিন্তু আমাদের অনেক ভাবতে হবে। ভাবতে হবে এই কারণে যে আগামী দিনগুলো খুব অস্থির হতে চলেছে। কেউ মনে করবেন না অন্যের জায়গায় যুদ্ধ হচ্ছে মানে আমার গায়ে আঁচ পড়বে না, কেউ মনে করবেন না, আমরাও মনে করছি না। সুতরাং এটাকে মানে মাথায় রেখে যা করার তৈরি হন, আপনারা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করুন। আবার কয়লা ফয়লা উনুন দিয়ে কোনো রকম আমাদের প্রাচীন যুগেই আবার ফিরে যেতে হবে। আমাদেরও হয়তো ফিরতে হতে পারে। আজকে আনতে পারছি, কালকে কাতারের শোধনাগারগুলো সমস্ত নষ্ট করে দিল, সৌদির শোধনাগারগুলো সমস্ত নষ্ট হয়ে গেল, বাহারিন নষ্ট হয়ে গেল, কুয়েত নষ্ট হয়ে গেল। আমরা কোত্থেকে পাবো? বিশেষ করে প্রাকৃতিক গ্যাস, এবং তার থেকেও বড় যেটা, সেটা হচ্ছে হিলিয়াম। হিলিয়াম একমাত্র পাওয়া যায় সেটা হচ্ছে কাতারে। যখন কাঁচা তেল থেকে, তেল থেকে প্রথম যে গ্যাসটা বেরোয় সেটা হচ্ছে হিলিয়াম গ্যাস। সেই হিলিয়ামকে তরল করে রাখা হয়, হিলিয়ামের মতো ঠান্ডা আর কিছু হয় না। এই যে যত বিশ্বে রকেট যায়, মিসাইল যায়, এতে একটা উত্তপ্ত হয়, তো তাতে হিলিয়ামের একটা প্রলেপ থাকে। এই যে আমরা কম্পিউটার চালাই, তার যে চিপ, কম্পিউটারের চিপে হিলিয়াম দেওয়া থাকে। হিলিয়াম অত্যন্ত ঠান্ডা করে রেখে দেয়,
যার জন্য আপনি ঘন্টার পর ঘন্টা কম্পিউটার, আপনি টেলিফোন আপনি চালিয়ে যেতে পারেন, আপনি চাঁদে লোক পাঠাতে পারেন, রকেট থেকে আরম্ভ করে সামান্য সেমিকন্ডাক্টর পর্যন্ত সবকিছুতে লাগে হিলিয়াম, এবং ওষুধও লাগে হিলিয়াম। যদি হিলিয়াম যদি না পাওয়া যায় তাহলে পরে বিশ্ব একটা বিরাট সমস্যার মুখে পড়বে। এটা নিয়ে ভাবার বিষয় আছে, আপনারা ভাবুন। এই ভিডিওকে উপেক্ষা করে চলে যাবেন না। নিজেদের সর্বনাশটা কি হতে যাচ্ছে নিজেরা ভাবুন। সবাই ভালো থাকবে।